শহীদ আবরার ফাহাদ। চারিদিকে আওয়ামী জাহিলিয়াতের অন্ধকার সময়ে জ্বলে ওঠা এক ধূমকেতুর নাম। ক্ষণস্থায়ী এই ধূমকেতু জীবনের মাঝপথে ছিটকে পড়েছে নিজস্ব কক্ষপথ থেকে। ছিটকে পড়েছে বললে ভুল হবে, আবরারকে ছুঁড়ে ফেলা হয়েছে। পাপের এই পৃথিবী থেকে আবরার এখন অনেক অনেক দূরে, যেখানে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। অশুভ শক্তি নিভিয়ে দিতে চেয়েছে তার জীবনের আলো, কিন্তু তারা জানে না চাইলেই সব আলো নিভিয়ে দেওয়া যায় না। আবরারদের জন্ম আছে, মৃত্যু নেই। আবরাররা কখনোই মরে না। মৃত্যুই তাদেরকে বাঁচিয়ে রাখে মহাব্রহ্মাণ্ডে মহাকাল ধরে। আইন অনুযায়ী সাজা হয়, সেটা যেন সরকার করে, এটা আমাদের দাবি। খুনিদের দ্রুত বিচার চাই আমরা। কিছু একটা করেন যাতে করে পরবর্তীতে আর কোনো স্টুডেন্টকে এভাবে হত্যা হতে না হয়। আবরার ছিলেন দখলদার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, যিনি তার ফেসবুকটাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। এই ফেসবুকের শেষ কিছু পোস্টই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার লেখালেখির বেশিরভাগই ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আবরারকে যে শিবির হিসেবে অভিযুক্ত করে হত্যা করা হয় সেটা সত্য হলেও দোষের কিছু না, কারণ সে কোন রাজনীতিতে বিশ্বাস করত সেটা বড় কথা নয়। আবরার বাংলাদেশকে ভালোবাসতেন, ঘৃণা করতেন ভারতের দখলদারি মনোভাবকে। এই কারণেই ভারতীয় ভ্যারিয়েন্টের রাজাকার শেখ মুজিবের আদর্শের পুত্রদের হাতেই জীবন দিতে হয়েছে শহীদ আবরার ফাহাদকে। সবশেষ যেই পোস্টের কারণে আবরারকে খুন করা হয়, সেই পোস্টটি করা হয়েছিল মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, যেখানে তিনি লিখেছিলেন, 47-এর দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করলো, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যেখানে এক রাজ্যই আরেক রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ রেখেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। হয়তো এই সুখের খোঁজে কবি লিখেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এটাই আবরারের জীবনের শেষ ফেসবুক পোস্ট। আবরার হয়তো বোঝেনি দাদাদের মনোনীত রাজার রাজ্যে আমরা শুধুই প্রজা, এখানে প্রতিবাদ করা যায় না, কারণ এখানে সবাই জয় বাংলার লোক। যাই হোক, আবরার আজ নেই, আমাদের সবাইকে যেতে হবে আজ অথবা কাল, কিন্তু এমন মৃত্যু কজনের ভাগ্যে জোটে? হাজার হাজার কোটি বছরের এই মহাবিশ্বে কত লক্ষ কোটি জীবন মিশে গেছে মাটির সাথে, কজনের কথাই বা আমাদের মনে আছে? কিন্তু শহীদ আবরারের কথা আজন্মকাল মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম। আওয়ামী নিয়ন্ত্রিত হিন্দুত্ববাদের থাবায় আবরারের হারিয়ে যাবার 2 বছর পার হয়েছে। মাত্র দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশের সংবাদপত্রে আবরারের সংবাদটি ছিল উপেক্ষিত, গুরুত্বহীন। পত্রিকার পাতায় আবরার এখন পুরাতন ইস্যু। একটি বিশেষ সংস্থা থেকে কয়েকটি গণমাধ্যমে পাঠানো আদেশে আবরার ফাহাদকে নিয়ে বেশি আলোচনা করতে নিষেধ করে দেওয়া হয়েছিল। সাংবাদিকেরাও সেই সংস্থার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। সাংবাদিকদের এমন মাথা বিক্রি করে দেওয়ার সুযোগে আবরারের হত্যাকারীদের বাঁচাতে এরই মধ্যেই তলে তলে চলছে নানান চক্রান্ত ষড়যন্ত্র। আবরার হত্যাকাণ্ডের 2 বছর পার হবার পরেও আজও পলাতক 3 খুনিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতার করতে পারেনি বললে ভুল হবে, গ্রেফতার করেনি পুলিশ। জানা যায় এর মধ্যে নীলফামারীর এহতেশামুল রাব্বি তানিম ও রংপুরের মোর্শেদুজ্জামান মণ্ডল জিসানের সাথে তার পরিবারের গোপন যোগাযোগ রয়েছে। আরেক খুনি দিনাজপুরের মুস্তফা রাফিদের নাম তো এজাহারের মধ্যেই রাখা হয়নি, বুয়েট থেকেও তাকে বহিষ্কার করা হয়নি এখনো। অথচ রাফিদের 2011 নম্বর রুমে তার সার্বক্ষণিক উপস্থিতিতে হত্যা করা হয় আবরার ফাহাদকে।
যাদেরকে আটকের নামে বিচারের নাটক করা হচ্ছে তাদেরকেও চেষ্টা চলছে বাঁচিয়ে দেবার। আবরার হত্যা মামলার অন্যতম আসামি আশিকুল ইসলাম বিটু, যে কিনা এরই মধ্যে মুক্ত হবার পথে। স্মারক নম্বর DSWD 34 অনুযায়ী উক্ত ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন বোর্ড 26 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করে। তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারাদেশ পাওয়া 26 জনের একজন হয়েও আশিকুল ইসলাম বিটু গেল 22 মে 2021 তারিখে ক্যামি কৌশল 17 ব্যাচের একটি ক্লাসে সশরীরে উপস্থিত হন। আচমকা আবরার ফাহাদের এই খুনিকে দেখে পুরো বুয়েট ক্যাম্পাস ক্ষোভে ফেটে পড়ে। স্থায়ী বহিষ্কারাদেশ পাওয়ার পরেও কিভাবে কার ইশারায় বিটু ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পেল তা যেমন আবরারের পরিবার ও সহপাঠীদেরকে ভাবিয়ে তুলেছে, তেমনি অন্য খুনিদের ব্যাপারেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যেন উনি সুষ্ঠু আবার বিচার করে দেয়, যারা দোষী তাদের সেইভাবে ধরে তাদের জন্য সেভাবে বিচার করে দেয়। আর কারোর ভাইয়ের জন্য এই রকমের পরিণতিটা যেন না হয়। এসব টালবাহানার মধ্যেই গেল 20 সেপ্টেম্বর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বিচার কার্য। তারপর বিচার আবার শুরু হলেও অনিশ্চয়তা এখনো কাটেনি। শুরু হওয়ার কথা ছিল আমাদের আছে মার্চ মাসে, তারপরে আবার করোনা আক্রান্ত হয়, কোর্ট বন্ধ হয়ে গেল। আমাদের লিগে অলরেডি সাক্ষী শেষ হয়ে গেছে, সাক্ষী এখন যুক্তি তর্ক চলছে, মানে আর্গুমেন্ট যে বলতে না আর্গুমেন্ট চলছিল। পরে আবার এই মাসে 20 তারিখে আমাদের ডেট ছিল গত মাসে, কিন্তু ওই জজ সাহেবের হচ্ছে লিগে করোনা আক্রান্ত হওয়াতে কোর্টের লিগে আবার বন্ধ রয়েছে। এই অক্টোবর মাসের 20 তারিখে আবার যুক্তি তর্ক আবার শুরু হবে। এসব বিষয় নিয়ে অভিযোগ তোলার সুযোগও কম, কারণ শুরু থেকে আবরার হত্যার বিষয়টিকে আড়াল করার চেষ্টা চলেছে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। আবরারকে হত্যার পর থেকে আবরারের চিহ্ন যত দ্রুত সম্ভব মুছে ফেলার ষড়যন্ত্র চলেছে। মৃত্যুর পর তার দাফনের দিনই তাদের পরিবারের মানুষদের উপর চড়াও হয় পুলিশ। দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান তিনি আমার বুকে কনুইতে আঘাত করেছেন, এবং কালকেও আমাদের যখন জানাজা হয়, একটা জানাজার মতো একটা কাজে সে কিনা বলে 2 মিনিটের ভিতরে জানাজা শেষ করতে। কিভাবে সেটা বলে? এখানে আমার ভাবি ছিল, তাকে বেধড়ক ভাবে পুলিশে মারা হয়েছে, শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। স্বয়ং পুলিশ যদি এইভাবে হামলা করে তাহলে আমরা কই যাব? আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এটা কেমন বঙ্গবন্ধুর দেশ? দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাওয়া মানুষদেরকেও বাধা দেওয়া হয় আবরারের বাড়িতে যাওয়ার পথে। আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা কেন বাধা দিবেন? শান্তিপূর্ণভাবে আমরা যাব। না না না, আপনার যে শহীদ হয়েছে, আপনাদের রক্তকে আজকে অপমান করা হলো। এভাবে আবরারকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলেছে একেবারে শুরু থেকেই। নতুন ইস্যুতে ঢেকে যাওয়া পুরাতন ইস্যুর মতো আবরারও পুরাতন হয়েছে। আবরারকে আমরা সত্যিই ভুলে যেতে বসেছি, কিন্তু যার গর্ভে 10 মাস 10 দিন লালন করেছে, যিনি হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট আবরারকে হাঁটতে শিখিয়েছেন, যার চোখে দেখার স্বপ্ন সত্য করতেই আবরার ভর্তি হয়েছিলেন দেশের সবচেয়ে মেধাবীদের বিদ্যাপীঠে, সেই মা কি কখনো ভুলতে পারবে এমন নারী ছেঁড়া যক্ষের ধন? আবরারের মা ভোলেননি। শেষ দিনের স্মৃতিগুলো মায়ের চোখে এখনো জল জল করে ভেসে ওঠে। যখন শুয়ে থাকি, বসে থাকি, শুধু ওইগুলোই ভাবি। খুব গোছানো মানুষ ছিল আবরার। গুছিয়ে রাখা আবরারের ব্যবহৃত জিনিসগুলোর মাঝেই এখন ছেলেকে খুঁজে ফেরেন শহীদ আবরারের মা। সবচেয়ে বড় কথা জানো, এতটা গুছানো ছিল, নিজের মতো সুতার ওখানে কালো সুতা সবাই কখন বুতাম ছিঁড়বে সব ওখানে রেখে দিয়েছিল, যে কখন লাগবে, আমি কখন কোথায় যাব। জীবনে এতটা গোছানো ছিল, কিন্তু জীবন গোছাতে পারল না, আগে চলে গেল। কেন মারা হলো আবরারকে? কি অন্যায় ছিল? কোনো মানুষ কি মানুষকে এভাবে পিটিয়ে মারতে পারে? খোকার বোধহয় খুব কষ্ট হয়েছিল না? হয়তো মায়ের সাথে একটু কথা বলতে চেয়েছিল। এমন একজনও কি ছিল না যে কিনা অমানুষদের নির্যাতনের কথা মাকে একটু ফোন করে জানাতে পারতো? এরকম হাজারো প্রশ্ন আবরারের মায়ের চোখে মুখে ঘুরপাক খেতে থাকে। ও মারা যে ওদিকে চিৎকার দিই নাই, ও চিৎকার কারো কানেই পৌঁছে নাই, ও চিৎকার হয়তো আল্লাহর আরশে পৌঁছে গেছে, কিন্তু ওরা মানুষ ছিল ওখানে, ওদের কারো কানে পৌঁছায় নাই। আমাকে একটু ফোন দিয়ে যদি বলতো ধরে নিয়ে গেছে, মারতে চাপে বাঁচান, তবু তো আমি বাঁচাতে চেষ্টা করতাম, পারি আর না পারি, কিন্তু কেউ বলি নাই, সবাই দেখছে।
ওর বাড়িতে তখন কি বাড়ির শব্দ নিচে নামি নাই, পাশে তুমি যায় নাই, কিন্তু কেউ আগায় যায় নাই। আবরারের মায়ের এই প্রশ্নের জবাব দেবার ক্ষমতা আমাদের নেই, শুধু এতটুকুই বলবো মাগো, ধন্য তুই এমন সন্তান যার গর্ভে যত্ন করে ধরেছিলি। তুই তো রত্নগর্ভা মা, মরেও অমর তোর আবরার এখন বাংলার প্রতিটি মায়ের সন্তান, আর তুইও এখন আমাদের সকলেরই মা। সবশেষে বলবো শহীদ আবরার ফাহাদ, আমরা তোমায় ভুলিনি, কোনোদিন ভুলবো না। তোমার নাম যারা মুছে ফেলতে চায় তারা হয়তো জানে না অনন্ত মহাকালে তোমার যাত্রা অসীম মহাকাশের অন্তে।